এটা আমাদের খুব প্রয়োজন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যেটা ঘোষিত নীতি, সেই নীতি খুব পরিষ্কার করা বলা আছে যে উই আর ফ্রেন্ডস টু অল। সেখানে চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমরা একটা ছোট দেশ, আমাদেরকে নিঃসন্দেহে সকলের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমাদের কাজ করতে হবে। আমাদের তো আপনার সুপার পাওয়ার না যে আমাদের কোনো আপনার কর্তৃত্ব দরকার বা আমাদের একটা আপনার ভূ রাজনৈতিক একটা বড় রকমের ভূমিকা পালন করতে, তাও না। আমাদের স্বার্থে যেটুকু আমাদের দরকার তার জন্য আমাদের অবশ্যই, বিশেষ করে রিসোর্সফুল দেশ যেগুলো আছে, সম্পদশালী দেশ যেগুলো আছে, আপনার যেমন চীন আছে, আমেরিকা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত, পাকিস্তান, এমনকি মিয়ানমার, তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন বলে আমরা মনে করি। অর্জন হচ্ছে যে ওই প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছে, যেটা খুব রেয়ার ওকেশনস আর কি, এবং সেখানে কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে, যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এবং আপনার কতগুলো যে আপনার স্মারক যেটাকে এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ, এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি আর কি। রাজনৈতিক গণতান্ত্রিক আছে, কারণ গত 15-20 বছরে তো আমরা দেখেছি পার্শ্ববর্তী একটা দেশের ব্যাপক প্রভাব ছিল আমাদের। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের তো পশ্চিমা বিশ্ব আর কি, তাদের তো বাংলাদেশে একটা আলাদা একটা আগ্রহ আছে। সে আগ্রহটা হচ্ছে যে প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক যে জোনটা, সেটার উপরে। সেক্ষেত্রে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখতে পারে। সেই কারণে সবাই চায় যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো, অর্থাৎ আমার ইন্টারেস্টে আমি এই স্বার্থ যেটা অন্যান্যদের প্রয়োজন আছে সেটাকে আমি কাজে লাগাই। সেটাকে আমরা কাজে লাগাতে পারলে আমি মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো হবে। বিগত সরকার, যারা ফেসিবাদী সরকার আমরা বলি, যাদের 5 তারিখের আগে তাদের সাথে আমাদের সম্পর্ক আর 5 তারিখ 5 আগস্টের পরবর্তী সম্পর্ক, এর মধ্যে আলাদা কোনো বিষয় আছে কিনা, বা রাষ্ট্রপ্রধানের আগেও গিয়েছে এখনো? না, ব্যাপারটা হচ্ছে যে 5 তারিখের পরে তো একটা মৌলিক পরিবর্তন হয়েছে। 5 তারিখের আগেই ছিল একটা আপনার একটা পুরোপুরি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট, এবং যারা কাজ করতেন এই সময় অন্যান্য দেশগুলো, চীনও, তাদের যে ইনভেস্টমেন্ট দেখা যেত, সেই আওয়ামী লীগের সরকারের সঙ্গে ছাড়া তার বাইরে কোনো কিছু করতে পারতো না, সেই সুযোগ তাদের ছিল না। এবং তখন চীনও অন্য দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখে নাই, বাস্তবতা যেটা আর কি। আমরা তাদের অনেক পুরনো বন্ধু, আমাদের সঙ্গে কিন্তু তখন চীনের সম্পর্ক খুব কোল্ড ছিল। কিন্তু 5 তারিখের পরে সেটা সম্পূর্ণ বদলে যায়। এবং প্রথম যে আলোচনা যেটা আমাদের সঙ্গে তাদের হয়েছে, চীনের অ্যাম্বাসেডারের সঙ্গে আমার নিজের কথা হয়েছে, তার পরপর কতগুলো মিটিং হয়েছে, এবং আমাদের টিম গেছে, ডেলিগেশন গেছে, যাচ্ছে, আরও যাবে সামনে। এটা মনে হয় চীনের একটা প্র্যাগম্যাটিক যে পলিটিক্স, যেটা চীন সবসময় করে এসছে। চীনের রাজনীতি কিন্তু আপনার হচ্ছে বাস্তববাদী রাজনীতি, প্র্যাগম্যাটিক পলিটিক্স, সেটা চীন সবসময় করে। সেজন্য আমি চীনকে, আমি সবসময় এটাকে, তাদেরকে আমি মনে করি যে অ্যাপ্রিসিয়েট করার মতো। চীনের পলিটিক্সের মধ্যে আবেগ টাবেগ কম, আগে ছিল, বহু আগে। এখনটা পুরোপুরি হবে আপনার স্বার্থ সংশ্লিষ্ট তাদের নিজেদের। এই জিনিসটা হওয়া উচিত বলে আমি মনে করি। গত 15 বছরে কিছু রিপোর্ট এসেছে, এবং লাস্ট 5 তারিখের পরে কিছু রিপোর্ট, যেমন সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো 3বার তারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা তারা করতে পারেনি আলহামদুলিল্লাহ কোনো ওই আমাদের কারণে। সেটি কিন্তু সৌদি যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন, তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন। এমনকি স্যামসাংও বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিল জাপানিজ কোম্পানি। তো এই ধরনের বিনিয়োগগুলো আটকে ছিল। এগুলোর কারণ ব্যক্তিগত কারণ, আপনার এই কারণগুলো ছিল আপনার
মানে এটা হচ্ছে যারা ব্যবসা করেন, যারা বোঝেন ভালো, তারা ভালো বোঝেন যে অনেক সময় আপনার ব্যবসায়িক সুবিধা যে যারা অর্জন করতে চান তাদের কারণে একটা পিছনে পড়ে থাকে। দেশের স্বার্থটা বড় হয়ে দেখা দেয় না, এই জায়গায় আপনার তখন ব্যক্তির স্বার্থটাই বড় হয়ে থাকে। স্যামসাংয়ের সঙ্গে বলেন অথবা আপনার সৌদি আরবের আরামকোর সঙ্গে বলেন, এগুলো দেশের জন্য আপনার অত্যন্ত আপনার উপকারী, এবং এই ইনভেস্টমেন্টগুলো আসলে অনেক আপনার এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং অনেক কাজ হবে। তো এটা অনেক সময় দেখা যায় যেগুলো কেউ হয়তো ইন্ডিভিজুয়ালি আপনার এজেন্সিতে পেল না, সেই জন্য সে আপনাদেরকে বাধা দিবস থাকে, অথবা গভর্নমেন্টের মধ্যে যারা আছে যারা ওইটার সঙ্গে জড়িত তারাও করতে চায় না, এটাই প্রবলেম হয় আর কি। সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা স্যার? না, এখন তো সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ এখন তো এই বিষয়গুলো আমরা দেখছি না যে আপনার ব্যক্তিগত কোনো বিষয় আপনার কাজ করছে, আমরা দেখছি যে এখন দেশের স্বার্থটাই সামনে আসছে। স্যার, আপনি সুপার পাওয়ারের কথা বলছিলেন, সুপার পাওয়ারের সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত। আবার এমন হয় কিনা যে এক সুপার পাওয়ারের সাথে সুসম্পর্ক করার ক্ষেত্রে অন্য সুপার পাওয়ার আবার নিরাপত্তা হয়? এগুলো আপনার নির্ভর করে যে আপনি কিভাবে ডিপ্লোমেসি অ্যাক্টিভিটিস করেন। পৃথিবীতে বহু দেশ আছে যারা আপনার খুব চমৎকার সম্পর্ক রাখে আপনার এই সুপার পাওয়ারগুলোর সঙ্গে। আপনি ইভেন মালদ্বীপকে দেখেন, কয়েকদিন আগেও দেখা গেল যে সবাই বলছে সে চীনের দিকে চলে গেছে, তাই না? আবার দেখেন যে মালদ্বীপ কিন্তু এখন আবার যে ভারতের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি করতে শুরু করেছে। ইট ডিপেন্ডস যে আপনি আপনার লিডারশিপটাকে কিভাবে সেটাকে অ্যাসার্ট করছেন এবং আপনি আপনার দেশের স্বার্থটাকে কিভাবে আদায় করে নিচ্ছেন। বাংলাদেশ এবার চায় না যে এক চীন নীতির প্রতি সমর্থন দিয়েছে, আবার আমরা জানি যে বাংলাদেশের বর্তমান সরকারের উপর বা আমেরিকার একটা প্রচ্ছন্ন প্রভাব আছে, এইটা আবার কনফ্লিক্ট করবে কিনা? এক চীনের উপরে কিন্তু বাংলাদেশ বরাবরই সমর্থন দিয়েছে, নট অনলি এই সরকার, এর আগের সরকারও দিয়েছে, আমরাও দিয়েছি। আপনার ইনফ্যাক্ট বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই আপনার এই সম্পর্কে যে ওয়ান চীন ওয়ান চায়না যে পলিসি, সেই পলিসিকে একদম নীতিগতভাবে সমর্থন দেওয়া হয়েছে। বলেন, আমাদের রাজনীতিটা এখন কোন দিকে যাচ্ছে? নির্বাচন মুখী হওয়ার কথা ছিল, এর ভিতরে কি সন্দেহ আছে? কারণ নির্বাচন কবে হবে, ডিসেম্বর থেকে এখন জুন গেছে, আপনি কি মনে করেন? না, এই ব্যাপারে আমার বক্তব্য আমি কালকেও বলেছি, আমরা খুব আশা করেছিলাম যে এর আগে প্রফেসর ইউনূস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, উনি খুব ক্যাটেগরিক্যালি বললেন। আমরা যে 2-3 বার তার কাছে গেছি, দেখা করেছি, উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। কারণ আমরা মনে করি যে কথা আমরা বারবার করে বলছি, যেটা আবার অনেকে ভুল ব্যাখ্যাও করেন, আমরা মনে করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, এবং এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার, এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না। সেই ক্ষেত্রে আমি যদি বলতে যাই তো অনেকে আবার আমাকে ভারতপন্থী বলবেন, আর সবাই তো আমাকে ভারতপন্থী বলা শুরু করেছে এর মধ্যে। একটা ব্যাপার হচ্ছে যে ওয়ান হু ইজ প্র্যাকটিক্যাল। আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে, আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি। আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থাটা চিন্তা করতে হয়। একদিকে যেমন ধরেন মার্কিনীদের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয়, অন্যদিকে আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। আমাদেরকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক যুক্তরাজ্যের সঙ্গে রাখতে হয়, ঠিক একইভাবে আপনার আবার অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদেরকে ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমরা মনে করি। এটা বাংলাদেশের এটা যে জিওপলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু
তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাতে ইউটিউপিয়ান কথা বলতে লাভ নেই। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আপনার ইলেক্টেড হয়ে আসে তার যে শক্তি আর একটা যে আপনার আনইলেক্টেড গভর্নমেন্ট তার শক্তির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে আমরা যদি ইলেক্টেড হয়ে যাই, ইলেকশন যদি হয়ে যায়, তার একটা শক্তিশালী অবস্থান দাঁড় করাচ্ছে। আর যেহেতু বিএনপি ইজ কমিটেড ফর রিফর্মস, এটা তো আজকে না, আমরা 2 বছর আগে, এমন কিন্তু আরও আগে, আমরা আরও আগে আপনার 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি। সো ইট ইজ আওয়ার কমিটমেন্ট যে আমরা আপনার পরিবর্তনটা চাই। তখন তো আপনার এই প্রশ্নগুলো আসেনি। আমরা 2016-তে যে ভিশন দিয়েছিলাম তখন কিন্তু আপনার অন্যান্য ছেলেপেলেদের সমস্যাগুলো ছিল না। কিন্তু এখন তো, তখন আমরা বলেছি যে আমাদের মনে হয়েছে যে এটা কাঠামোগত পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আপনার আমরা 22 সালেও কাঠামোগত পরিবর্তনের জন্য এককভাবে নই, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 42টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে আমরা কিন্তু আপনার ওই জায়গায় এসেছি, 31 দফার জায়গায় এসেছি। আপনারা জানেন যে এর জন্য কত মূল্য আমাদেরকে পে করতে হয়েছে। আমরা 10ই ডিসেম্বর আপনার জনসভা ঠিক করলাম আপনার ইসের সামনে, পার্টি অফিসের সামনে। সেখানে আমাদের দিল না, সেখানে মারলো, সেখানে আমাদের লোক শহীদ হলো, গুলি করে হত্যা হলো। গোলাপবাগে পাঠিয়ে দিল আমাদেরকে। সেইখানে 10 দফা আমরা দিয়েছি। অর্থাৎ উই হ্যাভ পেইড লট অফ প্রাইস ফর রিফর্মসের আনতে শুধু। এই জিনিসগুলো কিন্তু আপনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্নভাবে, এবং ব্যাখ্যাগুলো করার পেছনে কারণ হচ্ছে একটাই, যে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সুতরাং বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায়, তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে, তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। স্যার, এখানে আপনার কথা খুব পরিষ্কার, কিন্তু দেখছি যে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক কথা আসছে। গতকাল আপনি কথাটা একটু কাজ করেছেন আপনাকে, হচ্ছে যে একটি পরিবারকে সহায়তা দিতে সংস্কার পেছনে যাবে না। কেউ বলছেন যে আকাঙ্ক্ষা তৈরি করছে, 5 বছর ডক্টর ইউনূসকে তারা দেখতে চান। এই বিষয়গুলি আসলে দেশ, আমি একটা কথা বলি আপনাকে, কতগুলো বাস্তবতা আছে প্রত্যেকটা দেশের এলাকার রাজনীতির, কতগুলো বাস্তবতা আছে। কেনেডি ফ্যামিলি যখন আপনার রাজনীতি করে আপনার আমেরিকাতে, তখন সেটা দোষ হয় না, তাই না? অথবা বুশ ফ্যামিলি যখন আপনার রাজনীতি করে, তখন সেটা দোষ হয় না। বাস্তবতাগুলো দেখুন, আমেরিকাতে বেশিরভাগ সিনেটররা ইলেক্টেড হয় বংশানুক্রমে। অনেকেরই আছে, দেখবেন আপনি, একটা ছেলে হচ্ছে, তার ছেলে হচ্ছে, বাচ্চা হচ্ছে, সেখানে দোষ হয় না। আর বাংলাদেশে হলে দোষ হয়ে যায়। আর বাংলাদেশের বাস্তবতাটা কি? খালেদা জিয়া রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা, এটা অস্বীকার করতে উপায় নেই। আপনি দাঁড় করান তারেক রহমানের সামনে যে কোনো নেতাকে দাঁড় করান, এখন বর্তমানে যারা আছেন, আশেপাশেও যেতে পারবে না বলে আমি মনে করি। এটা নট অনলি বিকজ যে সে জিয়া রহমানের ছেলে অথবা আপনার খালেদা জিয়ার ছেলে, সে ইতিমধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন উনি, এবং গত কয়েক বছরে তিনি দেশকে, জাতিকে একটা পথ দেখানোর চেষ্টা করেছেন। এই 31 দফাটা দিয়েই তো তিনি তার জায়গা করে নিয়েছেন, তাই না? তো সেইখানে আমরা পছন্দ করি না, সুতরাং বলবো যে পছন্দ করি না। আর ওই পছন্দ করা না করার সঙ্গে তো দেশের ভালো মন্দের সম্পর্ক আছে। তো আমরা করিমউদ্দিন সলিমউদ্দিনকে দিয়ে বর্ষায় দিয়ে তো আপনার ওই যে পরিবারতন্ত্রের কথা বাদ দিতে পারি না। ওই যে কৃষক সাদেক ছিল একজন কৃষক সাদেক, সে প্রেসিডেন্ট ইলেকশন দাঁড়াতো, হ্যাঁ, তাই মনে আছে আপনার? সে আপনার একটা নিজে রিক্সার মধ্যে উঠে পোস্টার নিয়ে গিয়ে গাছে গাছে পোস্টার লাগে। সেই অবস্থা তো না। ব্যাপারটা হচ্ছে যে এখন
আপনার আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনাদের মিডিয়া তো আসলে ভীষণ ভাইব্রেন্ট, এবং আপনাদের মিডিয়া কিন্তু পাবলিক ওপিনিয়ন তৈরি করার ব্যাপারে সব সময় সব ক্ষেত্রে পৃথিবীর সবসময় একটা বড় ভূমিকা পালন করেছে। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন? যখন মির্জা আব্বাসকে বলা হয় সুরের বাচ্চা, মিল্টন না কি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। আমি জানি এই কথাটা এখন আমাকে গালিগালাজ শুনতে হবে, আমি জানি। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে সেগুলো, আমরা যারা পজিটিভ পলিটিক্স করি, আমরা যারা ইতিবাচক রাজনীতি করি, আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি, আমরা ভাঙতে চাই না, আমরা গড়তে চাই। আমরা যারা সৃজনশীলতার রাজনীতি করি, আমরা শুধু ভেঙে দিতে চাই না। আজকে ভেঙে দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনারা? তারা কোন দিকে নিয়ে যাচ্ছে? পেছনে, ব্যাকওয়ার্ডনেস। তাদের কথাবার্তা শুনলে মনে হবে যে আমাকে সে প্রাগৈতিহাসিক যুগে, মধ্যযুগে নিয়ে যাচ্ছে। আমি তো মধ্যযুগে যেতে চাই না ভাই, আমি আধুনিক যুগে, আধুনিক রাজনীতি, আধুনিক চিন্তা ভাবনার মধ্যে থাকতে চাই। আমরা যখন ছিলাম সব ভালো করেছি তা তো বলছি না, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। আমরা তো নতুন প্রস্তাব নিয়ে এসেছি, নিউ প্রপোজাল নিয়ে এসেছি। সেই প্রপোজালগুলো দিয়ে বিচার করুন, এবং আমাদের যে কাজগুলো সেগুলো দিয়ে বিচার করুন। এখন একজন লোক, সে যে কোনো কারণেই হোক, তার জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, তিনি যা খুশি তাই বলবেন, আর জাতিকে সেটাই মেনে নিতে হবে। অ্যানার্কি, আমি তো তাদের কথার মধ্যে অ্যানার্কি খুঁজে পাই, নৈরাজ্য খুঁজে পাই। আমি জানি আরো বেশি গালিগালাজ করবে আমাকে। আই জাস্ট একটু নিয়ে আমি চিন্তা করি। আমি আমার পথে সবসময় একক ছিলাম, নিষ্ঠাবান ছিলাম, আমি নিষ্ঠাবান থাকবো। আমার জায়গা থেকে আমি কখনো সরি না। আমি আছি, আমি এগুলো বলবো। অনেকে আমাকে বলছে আপনি না বললেই পারেন, না বললেই পারেন বললে আমি আমার দায়িত্ব পালন করব না। আমার যেটা ভালো বলি সেটাকে ভালো বলতে হবে, যেটাকে খারাপ বলি সেটাকে খারাপ বলতে হবে। আমি পপুলিজম এর পলিটিক্স করতে চাই না। সো কল পপুলিজম এই রাজনীতি আমি করতে চাই না। এতে যদি আমি বের হয়ে যাই, রাজনীতি থেকে বের হয়ে যাবো, আই ডোন্ট কেয়ার। জনগণের অ্যালার্ট হওয়ার সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, জনগণ এসব ব্যাপারে আপনার সবসময় অ্যালার্ট হতে পারে না, বিভিন্ন কারণে। এগুলো অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় লাগবে, পারে না। জনগণের মধ্যে আপনার একটা আবেগ কাজ করে, গুজব কাজ করে। আপনার যে দেশে মব কিলিং হয়, মব জাস্টিস হয়, সেখানে আপনি যুক্তি কতটা খুঁজে পাবেন? কথা নেই বলতে, যে আপনি যে আমি বলে দিই এই পকেট মারি নিয়ে গেল, ওই বাস সাথে সাথে মেরে ওকে ওখানেই শেষ, ববলীলা সাঙ্গ। হাউ ডু জাস্টিফাই? রাষ্ট্র থাকে, আইন থাকে, থাকে না তো। এই বিষয়গুলো বাস্তবতা আর কি। শুধু আমার হঠাৎ ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে আমি এখন হচ্ছে একমেব অদ্বিতীয়, আমি হচ্ছে সবচেয়ে বড়, আমি আই এম দ্য লর্ড। আমি আপনার মোবিলাইজ করি, আমি আপনার পাবলিক ওপিনিয়ন তৈরি করি, আমার কথায় সব চলে, আপনি হুকুম দিচ্ছেন, ভেঙে যাচ্ছে। সেটা কতটুকু সঠিক হচ্ছে, বেঠিক হচ্ছে, এগুলো চিন্তা করার কোনো অবকাশ নাই। শ্রেণীর মানুষটা তো আগে, তারাই তো করে ঘটনাগুলো। তাদের মধ্যে ব্যাপার হচ্ছে যে যারা করে না তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছে না। সেই হিসাবে পাল্টা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসা উচিত সেগুলো তো সেভাবে আসছে না, বাড়ছে।
আসে পলিটিক্সে, আপনারা শুরু থেকেই রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছেন। প্রধান উপদেষ্টা একবারও কিন্তু আপনাদের কাউন্টারে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি, উনি গল্পতার কথা বলে যাচ্ছেন, বরং ডিসেম্বর থেকে জুন একটা কনফিউশন নতুন করে তৈরি হওয়া। আপনাদের কি মনে হয় এরকম যে একটা বৃহৎ অংশীজন হিসেবে বিএনপির বক্তব্যকে আমলে নিচ্ছেন অন্তর্বর্তী সরকার, বা খানিকটা অ্যাভয়েড করছে আপনাদের এই দাবিকে? আমার কাছে যেটা মনে হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা ওনাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে, তারা ওই দিকে ঝুঁকে পড়বে, অন্যান্য বিষয়গুলো যেগুলো আপনার তৈরি হচ্ছে সেগুলো তারা কম তৈরি হবে। এগুলো হচ্ছে বাস্তবতা। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই এত বেশি কথা হচ্ছে কেন? কারণ অ্যাজ বিকজ আওয়ামী লীগ এখন ভিজিবল না, তাই না? বিএনপি ভিজিবল বড় দল হিসেবে, নেক্সট পরের দল হিসেবে জামাত ইসলাম আছে, তারাও ভিজিবল। অন্যান্য দলগুলো, নতুন ছাত্রদের যে দল সেটা উঠে আসছে, ভালো হয় যদি ভালো করবে ভালো। ফলে এই জায়গাগুলো একটা আপনার একটা কিন্তু বিষয় আছে যে এই জায়গাগুলোকে আপনার একটা অবস্থা তৈরি করা যাতে করে বড় দল হিসেবে বিএনপি আপনার একটু বেকায়দায় পড়ে যায় বা একটু অন্যান্য পড়ে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে, যেটা আমি মনে করি বিএনপির জন্য কোনো ক্রাইসিস না। বিএনপি এখনো আপনার এত নেগেটিভ আপনার ক্যাম্পেইনটা আপনার পড়ো, ইট ইজ দ্য লার্জেস্ট পপুলার পলিটিক্যাল পার্টি। এ আপনারা যতই করেন, সার্ভে করেন, রিপোর্ট নেন, এটা অবশ্যই থাকবে। আর কোনো জাতি সহজে পিছিয়ে যায় না, জাতি অ্যাজ এ হোল ইন টোটালিটি পিছিয়ে যায় না, জাতি আগায়। আর বাংলাদেশের মানুষটা আপনার লড়াই করা, যুদ্ধ করা, একটা আপনার লিবারেল ডেমোক্রেসির জন্য যুদ্ধ করার জাতি। এই কথাটা ইম্পর্টেন্ট। লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ ধর্ম মানে ভীষণ ধর্মবিরু, ধর্মান্ধ নয়। তাকে দিয়ে আপনি কোনো ধর্মের কারণে কোনো কিছু করাতে পারবেন না, এটাই করে না বাংলাদেশের মানুষ। আজ পর্যন্ত দেখেনি যে প্রায় 54 বছর হয়েছে, 54 বছর এই বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মকে নিয়ে আপনার কোনো উন্মাদনা এখানে হয়নি। ছাপ লাগানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে, যে জঙ্গিবাদ বাড়ছে, অমুক বাড়ছে, তমুক বাড়ছে। তবে হ্যাঁ, ভয় আছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। যেই জিনিসগুলো চিন্তা করা দরকার সকলে বলে আমি মনে করি। একটা অবস্থান নিয়ে আসলে নিজেও কিছুদিন আগে তো আলোচনা হচ্ছিল আর কি, মানে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা বা আওয়ামী লীগের নির্বাচনে অনেকে বলছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হয় ইনক্লুসিভ ইলেকশন হবে, বাইরে থেকেও আওয়ামী লীগকে রাজনীতির একটা স্পেস দেওয়ার একটা চাপ রয়েছে। সেনা প্রধানের সঙ্গে ছাত্রদের বৈঠকে এই ধরনের কথা চলে আসছে। আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে, আওয়ামী লীগ ব্যান করা নিয়ে আপনাদের অবস্থানটা আমার কাছে স্পষ্ট মনে হয় না কখনো। আমি আপনার কাছ থেকে আমরা তো রাজনীতি করি। আমাদের রাজনীতির মধ্যে নিশ্চয়ই আপনার কৌশল থাকবে, আমাদের রাজনীতির মধ্যে আমাদের কথার মধ্যে ডিপ্লোমেসি থাকবে, এটা বাস্তবতা, তাই না? আমরা খুব স্পষ্টভাবে যেটা কথা বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এই সিদ্ধান্তটা নেবে জনগণ। কিভাবে নেবে না নেবে সেই সিদ্ধান্তে পড়ে, কিন্তু আমি মনে করি দ্য পিপল হু উইল ডিসাইড যে আমরা যে তার আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। তবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই, যে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরো দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। অনেক পথ আছে, সেই পথ এটা আপনাকে সুস্পষ্ট এখন বলা যাবে না, এই জন্য যে এখন কোনো কিছুই চূড়ান্ত হয় নাই। আপনার এই জিনিসগুলো তখনই চূড়ান্ত বলা যাবে যখন আপনার একটা চূড়ান্তভাবে
যে সংস্কারের প্রক্রিয়াগুলো প্রস্তাবগুলো আসছে সেগুলো একটা আপনার শেপ নেবে, তখন সেটা বলা যেতে পারে। স্যার, একটা প্রসঙ্গ, সেটি হচ্ছে মহিন ভাই এই প্রসঙ্গ বলছেন, একটা প্রসঙ্গ আসলে বিএনপি নেতাদের কাছ থেকেও আমরা সুস্পষ্ট বুঝতে পারি না বা যখন আলোচনা করি, সেটি হচ্ছে তারেক রহমানের প্রসঙ্গ যদি আসে, ম্যাডাম এখন দেশের বাইরে, এখন খুবই একটা বিষয় সামনে আসে, তা হচ্ছে যে ওনার মামলা তো শেষ, তো ওনাকে আসলে কি নির্বাচনের আগে আসবে নাকি পরে আসবে? অনেকে বলে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি একদম ক্ষমতায় যাবে তারপরে আসবে, সুস্পষ্ট আসলে সুনির্দিষ্ট এই ব্যাখ্যা, সুনির্দিষ্ট ব্যাখ্যা একটা রাজনৈতিক দলের পক্ষে দেওয়া খুব কঠিন হয়। আর বিশেষ করে আমাদের যখন স্ট্র্যাটেজি এখনো নির্ধারিত হয়নি, আমাদের নির্বাচনের স্ট্র্যাটেজি আমরা এখন নির্ধারণ করিনি, আমরা যখন এটা নির্ধারণ করতে পারবো তখন সুস্পষ্টভাবে বলতে পারবো। স্যার, কখনো বিচারের দাবি, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো গণপরিষদ নির্বাচন, ছাত্রদের তরফ থেকে বিশেষ করে এই দাবিগুলো, সেগুলোকে মূল ফোকাসটাকে একটু ডাইভার্ট করার এক ধরনের চেষ্টা করে, এবং তাদের বক্তব্যকেও সরকার। কালকে আমি একটা কথা বলেছি আপনার, যে আমার কাছে ফর দ্য ফার্স্ট টাইম কয়েকদিন ঘটনা থেকে মনে হয়েছে যে দেয়ার ইজ এ টেন্ডেন্সি, একটা প্রবণতা আছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। এটা একটা কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তাদের নিজেদের স্বার্থ থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই কারণে তারা এটা করতে চান, কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে পিছিয়ে। সংস্কারের কারণে পেছানোর আমি কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না, কারণ সংস্কারের মতো চলবে, আপনার নির্বাচনের মতো চলবে। তারপর তো আমরা বলেছি যে একটা অর্থবহ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু ন্যূনতম আপনার সংস্কার করা দরকার, আপনার বিশেষ করে নির্বাচন ব্যবস্থার, বিচার ব্যবস্থার, আইন শৃঙ্খলার ব্যাপারটা, এটা দ্রুত করতে হবে। গতকাল আপনি বলেছেন যে জনগণের প্রয়োজনে আমরা রাজপথে নামব, অবশ্যই এখন কি তার প্রয়োজনীয়তা হতে পারে? যদি হয়, যদি দেখা যায় যে আপনার নির্বাচনের ব্যাপারে আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, তো নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, তাই না? সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে। গত সপ্তাহে সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র পদে এটা আমি মনে করি যে আপনার সত্যের জয় হয়েছে। নির্বাচন যে সঠিক ছিল না আওয়ামী লীগের আমলে, সেটা প্রমাণিত হয়েছে এবং এটা ন্যায়ের বিজয় হয়েছে। এটা তো ইশরাক ডিসাইড করবে, পার্টি ডিসাইড করবে না, সে সিদ্ধান্ত। একটা প্রশ্ন ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের আসলে 8 মাস হয়ে গেল এবং আমরা দেখেছি এর মাঝখানে নতুন রাজনৈতিক দল আসলো, আপনারা কি এখনো মনে করছেন তারা নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করতে পারছে? ইদানিং কিছু রিপোর্ট, আপনাদের মিডিয়ার রিপোর্ট, যেটা আপনার কয়েকজন উপদেষ্টা সম্পর্কে আমরা পত্রপত্রিকায় দেখেছি, তাতে করে আমরা আপনার কিছুটা বলা যেতে পারে আশাহত হয়েছে। যেমন আপনার সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে, সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত, তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা, আপনার এটাও শুনতে পাচ্ছি আমরা, বিভিন্ন পত্র পত্রিকাতে দেখতে পাচ্ছি আর কি। তো এগুলোকে আমরা মনে করি যে এগুলো নিরপেক্ষতা হারাচ্ছে। আপনার নিশ্চয়ই আমি একবার বলেছিলাম, এর আগেও বলেছিলাম, যে আমরা যেটা আশা করি, আমরা একটা টোটাল নিউট্রালিটি আশা করি ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং প্রফেসর ইউনূস সাহেবের কাছে সেটা সবচেয়ে বেশি আশা করি। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তো তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। হি শুড বি ক্লিন। আর যদি তা না হয়, তাহলে তো মানুষ মনে করবেই যে আপনার গভর্নমেন্ট নিউট্রাল থাকতে পারছে না। নিউট্রাল না হলে তো আমরা কোনো মতেই সেটা মেনে নেবো না। যদি সেটা এরকম কিছু দাঁড়ায় যে নিউট্রাল না, তখন তো সেটা মেনে নেওয়ার প্রশ্ন উঠবে না।
বাস্তবতা যদি না করতে পারে সেক্ষেত্রে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। হতে পারে। আপনার কাছে এখন কি মনে হয় সেই পরিস্থিতি হতে পারে এটা আমি এখনই সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখছি না, যদিও অনেকটা আমরা আপনার ওভারলুক করে যাচ্ছি। যেমন আপনার সরকারি টাকা বরাদ্দ করা সুনির্দিষ্ট এলাকাতে, হ্যাঁ, আপনার মসজিদের জন্যে, মন্দিরের জন্যে এই সমস্ত হয়েছে ইতিমধ্যে। তারপর উন্নয়নের জন্য কাজ নেওয়া, এগুলো হচ্ছে। এগুলো তো আপনার কি মেসেজ বহন করে? এটা মেসেজ বহন করে দ্যাট সেকশন অফ দ্য গভর্নমেন্ট ইজ নট ইন্টারাপ্টেড। হ্যাঁ, এটা আমরা বলেছি একটা যৌক্তিক সময় আমরা দিচ্ছি, দেখা যাক ইউনূস সাহেব কিভাবে রিয়াক্ট করেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলে মনে করেন? জি, এনসিপি নতুন যে রাজনৈতিক দল সেটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে? আমি এই মুহূর্তেই এই কমেন্টটা করব না, তবে আপনাদের পত্র পত্রিকা মিডিয়াতে এই ধরনের কিছু কিছু নিউজ বেরোচ্ছে, তো সেটা আমরা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে মানে ভারতপন্থী হিসাবে বিএনপিকে চিত্রায়িত করার আপনাকেও যেমন বলছে, তো আপনারা যদি নির্বাচিত হন বা আসেন, তাহলে যদি ভারতের সুবিধা হয় ওনাদের বক্তব্য অনুসারে, আর যদি এই সরকার কন্টিনিউ করে, অন্তর্বর্তীকালীন সরকার থাকে এবং একটা যদি অস্থির অবস্থা থাকে, তো সবার জন্য তো আসলে গোলা পানিতে মাছ শিকার করাটা সুবিধা, সেইটা ভারতের পক্ষে যাচ্ছে না বা যাবে না কেন? এরকম কোনো প্রতি উত্তর তো আপনারা দিচ্ছেন না। এই উত্তর তো ওরা দেবে, আমাদের উত্তরটা আমরা খুব পরিষ্কার করে দিচ্ছি। আমরা বলছি যে আমরা কোনো দলের পক্ষে নই, দেশের পক্ষে নই। আমরা কোনো দেশের স্বার্থ এখানে তাদের স্বার্থ আমরা আপনার পালন করতে চাই না। আমরা যেটা করতে চাই আমাদের স্বার্থ। আমাদের যে পানির সমস্যার সমাধান যদি হয়, আমাদের যদি আপনার সীমান্তে যদি হত্যা বন্ধ হয়, আমাদের যদি আপনার ব্যালেন্স অফ ট্রেড যেটা যদি ঠিক হয়, তাহলে আমরা আমাদের অবশ্যই সেগুলোতে আমরা গুরুত্ব দেব। সেই সঙ্গে ভারতও তার স্বার্থ দেখবে, তার সিকিউরিটির ব্যাপারগুলো তারা দেখবে। ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড বাড়ছে, এই গভর্নমেন্ট ট্রেড বাড়িয়েছে, আমরা সেটা ওয়েলকাম জানাই। আরও ট্রেড বাড়ুক, সেটাও আমরা ওয়েলকাম জানাই। আপনার আমেরিকা ইন্টারেস্টেড হচ্ছে কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য, যদি ইনভেস্টমেন্ট করে অত্যন্ত ভালো। চীন যদি ইনভেস্টমেন্ট করে এখানে ভালো। আমাদের লক্ষ্যটা হচ্ছে কি যে এখানে বাইরের দেশগুলো তারা ইনভেস্ট করুক, তাতে করে আমার এমপ্লয়মেন্ট বাড়ুক, আমার ইকোনমিটা আরও সমৃদ্ধ হোক, সচল হোক। দ্যাট ইজ মাই ইন্টারেস্ট। কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে আপনার চিহ্নিত করা, এটার পেছনে একটা উদ্দেশ্য আছে, হীন উদ্দেশ্য, যে বিএনপিকে আপনার এই ভারতপন্থী হিসাবে চিহ্নিত করা। 15-16 বছর না ভাই, বিএনপির জন্মের পর থেকে বিএনপি যে অবস্থান নিয়েছে সেটা হচ্ছে দেশের পক্ষে অবস্থান নিয়েছে। জিয়া রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের একটা আপনার অ্যাকশন কি আমাদের দেশের স্বার্থের বাইরে গেছে? যায়নি, যাবেও না। কারণ আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি, জিয়া রহমানের আদর্শে আমরা দীক্ষিত, ম্যাডাম জিয়ার আদর্শে আমরা দীক্ষিত। সুতরাং ওই কথাগুলো যারা বলে তারা তো আলটেরিয়ার পলিটিক্যাল মোটিভ নিয়ে বলে। কারণ বিএনপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপিকে যদি আপনার ওইভাবে ব্যালেন্স করা যায়, তার জনপ্রিয়তা যদি কমানো যায়, তাহলে তাদের খুব ভালো লাভ হবে। সেই কাজ তারা করছেন। এই যারা এই কথাগুলো বলছেন, তারা আসলে কার পারপাস সার্ভ করছেন, এইটা প্রশ্ন করা হচ্ছে। যে আপনি যে কথাগুলো বলছেন, দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন, দেশে যে একটা অরাজকতা সৃষ্টি করছেন আপনারা, এটা কার পারপাস সার্ভ করছেন? তারই পারপাস সার্ভ হচ্ছে না যে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশে ক্ষতি করতে চায়, তারই তো পারপাস সার্ভ করা হচ্ছে এখানে। এই মোবারক। আমাদের একটি রাজনৈতিক দল বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছে, বিতর্কিত করেছে। আমি কিন্তু আপনার সাথে সাথে এটাকে রিয়াকশন দিয়েছি। আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনো মতেই উচিত না। এটা এটাকে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের, এটা শুধু আমাদের কাছে স্বীকৃত না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। তিনি যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আপনার বাংলাদেশ সেনাবাহিনীর,
এটা আমার কাছে আমি খুব গর্বিত বোধ করেছি। এবং 5ই আগস্ট বা সেই সময়টাতে যে ভূমিকা আপনার সেনাবাহিনী পালন করেছে, প্রমাণ করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, জনগণের সঙ্গে সবসময় আছে। কারণ ওই কথাবার্তা যারা বলে, বিতর্কিত করতে চায় বাংলাদেশ সেনাবাহিনীকে, আমি মনে করি না যে তারা বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকে। স্যার, একটা প্রশ্ন ছিল, নির্বাচনের সংস্কার আমরা দেখছি সবসময়, আপনারা যতবার নির্বাচনের কথা বলেন একটা পক্ষ থেকে বলা হয় বিএনপি নির্বাচন চায় না, বা একটা থেকে একটা প্রচারণা শুরু হয়েছে প্রধানমন্ত্রী ক্ষমতা আসলে কমাতে চায় না বিএনপি, একটা অনলাইন প্রচারণা। তো এই ধরনের সংস্কার এবং নির্বাচনকে বারবার যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এটার পিছনে আপনারা উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে, হ্যাঁ, ওই থেকে কীভাবে কমানো যায়, জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। 15টা বছর লড়াই করেছি, 15টা বছর। কিছুক্ষণ আগে আমার বাসায় এক ভদ্রলোক এসেছিলেন, তার ছেলে মেয়ে 14 বছর তার বাবাকে দেখতে পায়নি, 14 ইয়ার্স। সে পালিয়ে 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 থাকতো, কারণ 10, 12, 30টা তার মামলা। আপনি চিন্তা করে দেখেন, এটাতে একটা ঘটনা বললাম। আপনি আমানুল্লাহ আমান মানে এক ছাত্র নেতা আছেন, চেনেন আপনারা? আমি জেলে হঠাৎ করে আমি খবর পেলাম যে আমানুল্লাহ আমানকে নিয়ে এসছে জেলে। সে অত্যন্ত অসুস্থ, সে দাঁড়াতে পারছে না। তা আমি ডাক্তারকে ডেকে পাঠিয়ে বললাম যে আপনি দয়া করে এখনই তার কাছে যান, গিয়ে দেখে আসুন ছেলেটা কেমন আছে এবং পারলে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তো ডাক্তার সাহেব যিনি ছিলেন, ইউ ওয়াজ ভেরি কাইন্ড, উনি গেছেন, গিয়ে দেখেছেন যে তার সমস্ত পাগুলো থেতলে দিয়েছে, নখগুলো সব তুলে ফেলেছে, হ্যাঁ, অ্যান্ড হি জাস্ট ক্যানট, আপনি দাঁড়ানো দূরের কথা, সে শুতেও পারছে না। এই নির্মম অত্যাচার নির্যাতন তারা করেছে, দাঁতগুলো তুলে ফেলেছে। সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা আপনার লাস্ট টাইম 5 তারিখের আগের, আমাদের তো প্রায় 3500, 4000 মানুষকে নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গিয়ে জিজ্ঞেস করবেন ডিবিতে, কালো কাপড় পরে, যে মুখে নিজে কালো পরে, অথবা ভিকটিমকে কালো কাপড়, নাম বলবো না, আমাদের সিনিয়র লিডারদেরকে পর্যন্ত অত্যাচার করেছে, ফিজিক্যালি অত্যাচার করেছে। এগুলো তাহলে এমনি এমনি হয়েছে? বিএনপি কোনো কিছুই করে নাই, বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো শুনলে তখন আপনার কষ্ট হয়, দুঃখ হয়, কষ্ট হয়, মনের মধ্যে কষ্টটা। 11টা বছর ধরে আপনার এই 12 সাল থেকে শুরু হয়েছে আমাদের, 12 সাল থেকে আমরা আপনার এইভাবে জীবন কাটাচ্ছি। আমার মেয়ে পরিষ্কার করে বলেছে যে আমার বাবাকে তো আমরা পাইনি কোনোদিন, সে তার বক্তব্যে বলেছে। তো এই বিষয়গুলো তো আমাদের উপর দিয়ে গেছে, দিস আর ফ্যাক্টস। চিকিৎসা নাই, বিনা চিকিৎসায় মারা গেছে। ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলের মধ্যে, এবং আমরা বিশ্বাস করি যে তাকে স্লো পয়জন করা হয়েছে। যদি তাকে জিজ্ঞেস করেন ম্যাডামকে, উনি বলবেন না, উনি সেই ধরনের মানুষ না, একবারের জন্য বলবেন না। উনিকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল, সেই ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে, তার সমস্ত দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছিল, এবং ইঁদুর দৌড়াদৌড়ি করত, আপনার যা হয় আর কি, দৌড়াদৌড়ি করত। তো এই বিষয়গুলো ফেস করেছে আমাদের ম্যাডাম। এখন এর পরেও আমি বলি না যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হবে যে সে মরে নাই, হ্যাঁ। তো এখন আমাদের নতুন করে পরীক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ উনি এখন বেটার আছেন। কালকে তো ঈদ, আজকে ঈদের বোধ হয়, ঈদের ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল কোন নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। জি, ঈদ মোবারক সকলকে ভাই।
সকলকে ঈদ মোবারক। অনেক নেন আগামী মোবারক। হ্যাঁ, আমি এখনো ঠিক করতে পারিনি, এই জন্য যে আমার শরীর খুব দুর্বল। এটা বোধহয় আমি 6 তারিখে যাব। আমার 7-8 দিন লাগবে। আমার স্ত্রীর আপনার আছে মেইনলি আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আমি ঢাকায় আছি তো, সবচেয়ে খুশি হবো যদি আপনার আমার বাসায় আসেন। এনি টাইম। আর আজকের জন্য আপনাদের ইফতারের জন্য